এখন একটা সময় দেখা যায় যে খুব লাগলো যে এখন কি করি, এখন এইভাবে তো সম্ভব না। তখন দেখা যায় যে আস্তে আস্তে গরু কিছু কমাইলাম। এখন মানে প্রায় শেষের দিকে আর কি, যে খামার এইভাবে করা যাবে না। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে, যেখানে এরশাদ হোসেন নামের এক ইতালি প্রবাসী গড়ে তুলেছেন গাভীর খামার। 10টি বকনা বাছুর দিয়ে শুরু করা খামারটি একটা সময় পৌঁছায় 26টি গরুতে। তার পরের গল্পটি শুধুই হতাশার, পরাজয়ের, একটি স্বপ্নভঙ্গের। পর্দায় এখন যেই মানুষটিকে দেখছেন তিনিই এরশাদ ভাই। দীর্ঘ 10 বছর যাবৎ তিনি কাটিয়েছেন ইতালিতে। দেশে ফিরে স্বপ্ন দেখেছিলেন গাভীর খামার করার। তার খামারের একটি অংশ এখন পরিত্যক্ত, অথচ তার স্বপ্ন ছিল অনেক বড়। ঘাসের সংকট, লোকবলের অভাব আর খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে শেষমেশ খামারটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। এক বুক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা খামারটি এখন বন্ধের পথে। তার চোখে মুখে রাজ্যের হতাশা। কথা বলার সময় কণ্ঠটাও ভারী হয়ে আসছিল, তবু হাসি মুখে বলছিলেন, ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তার খামারের একটি অংশতে এখনও কিছু গাভী যদিও আছে, কিন্তু তিনি এই গাভীগুলো বিক্রি করতে শুরু করেছেন এবং ইতিমধ্যে তিনি অনেকগুলো গাভী বিক্রি করে দিয়েছেন। তার খামারটিতে এখন রয়েছে 8টি গাভী, যে গাভীগুলো তিনি অতি দ্রুত বিক্রি করতে চান এবং মুক্তি পেতে চান তার এই বড় সমস্যা থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এখন কথা বলছি ধামরাই কালামপুর থেকে। এখন আমরা কথা বলবো এরশাদ ভাইয়ের সাথে। তার আগে এরশাদ ভাই এই পাখিটিকে মুক্ত করে দিচ্ছিলেন, যেটি এই খাবার খেতে এসে এই খাঁচায় বন্দী হয়েছিল। এরশাদ ভাইও এই পাখির মতো মুক্ত জীবনযাপন করতে চান। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই, আপনার নাম এবং আপনার পরিচয়, আপনার ঠিকানা একটু আমাদেরকে বলেন। আমি এরশাদুর রহমান, আমার বাড়ি বাটুলিয়া, পোস্ট কালামপুর, থানা ধামরাই, জেলা ঢাকা। আচ্ছা, আমরা আপনার খামারে আজকে এসেছিলাম। আপনি মনে হয় দীর্ঘদিন ইউরোপে ছিলেন, হ্যাঁ? তো আপনি মেইনলি কোন দেশে থাকতেন? আমি ইতালিতে থাকতাম। আচ্ছা, ইতালিতে কত বছর ছিলেন? আমি 10 বছর ছিলাম। আচ্ছা, ইতালির কোন শহরে বা টাউনে ছিলেন? আমি ইতালির লাতিনা প্রদেশে থাকতাম, লাটিনা প্রদেশে, না? রোমের পার্শ্ববর্তী একটি শহর আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে দীর্ঘদিন ইউরোপে জীবনযাপন করেছেন, তারপরে দেশে ফিরে মানে কি মনে করে আপনি খামারটা শুরু করেছিলেন? আমি যখন দেশে আসলাম তখন দেশে তো কিছু করতে হইব, তখন আমার এক বন্ধুর পরামর্শ নিয়ে আমি এই ডেইরি ফার্ম করছিলাম, যে আমি এখান থেকে বড় কিছু করবো আর কি, এরকম স্বপ্ন নিয়ে। আচ্ছা, শুরুতে আপনি কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন? শুরুতে আমি 10টা বকনা দিয়ে শুরু করছিলাম। 10টা বকনার থেকে আস্তে আস্তে আমার প্রায় 26টা গাভী হয়েছিল। ওইখান থেকে যে বাচ্চাগুলো পাইতাম আমি প্রতি বছর কিছু কিছু বিক্রি করতাম। বিক্রি করার পরে দেখা যায় যে ওইখান থেকে যে টাকাটা আমার আসতো, ওইখান থেকে আরেকটা ফার্ম, মানে আরেকটা শেড করছিলাম। মোটামুটি ওইখানে 10টা গরু লালন পালন করা যায় এরকম। তখন প্রায় আমাদের টার্গেট ছিল আরো 10টা নতুন আসবে। তখন 10টার জন্য যে শেডটা করছিলাম ওইখানে আমাদের লোকের প্রয়োজন হইলো। তখন অনেক খোঁজাখুঁজির পরে আরেকটা লোক নিয়োগ দিছিলাম, কিন্তু কিছুদিন পরে চলে গেল। তখন দেখা যায় যে আমাদের মানে এই 4 জনের অনেক পরিশ্রম যাইতো, যে এই এতগুলা গরু লালন পালন করা, যে এখন কিভাবে কি করি। আবার ঘাসের জমি বাড়াইতে হয়, মানে এলাকায় ঘাসের জমি তেমন পাওয়া যায় না। এখন অনেকেরই বলি যে এরকম ঘাস চাষ করুন, তারা দিতে চায় না। তো সবকিছু মিলে দেখলাম ঘাসের সংকট, আবার শ্রমিকের সংকট। তো এইখানে পরিশ্রম করতেছি, মানে অতিরিক্ত পরিশ্রম করি। তো এখন একটা সময় দেখা যায় যে খুব লাগলো যে এখন কি করি, মানে এইভাবে তো সম্ভব না। তখন দেখা যায় যে আস্তে আস্তে গরু কিছু কমাইলাম। তখন আমরা কমাইলাম, কমানোর পরে ওই 2টা লোক একটা সময় দেখা যায় যে বাড়িতে যাওয়ার পরে আর আসলো না। তখন আমাদের এখানে কোনো লোক নাই। তখন একরকম বিরক্ত হইয়া লোকের উপরে, তখন আমরা ওই কইলাম যে ফার্মই করুন, মানে এরকম একটা অবস্থা। তারপরে আস্তে আস্তে কমাই এখন দেখা যায় যে 8-10টা গরু আমার আছে, একটা লোক আছে। এই লোকটাও দেখা যায় যে আমি ওই বাজার থেকে করে আইনা রাখছি আর কি। এখন মানে প্রায় শেষের দিকে আর কি, যে খামার এইভাবে করা যাবে না। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। মানে
কিছু জায়গা সিলেক্ট করে নিতেও যে এই যে জমিতে আমি ঘাস চাষ করব, যে আমি 4টা গরু পালতে পারবো, এই 4টার মধ্যে সীমাবদ্ধ থাকা আমার উচিত। তারপরে যদি দেখা যায় যে সঠিক লোক পাওয়া যায়, তাহলে আস্তে আস্তে করে দেখা যায় যে অনেক গরু পাললাম, লোকের সমস্যা, তখন একটা ঝামেলা হয়ে যায়। তো এখানে লোকের সমস্যা আছে, ঘাসের জমির সমস্যা আছে, তারপরে খরচের দিকটা দেখতে হবে। যে ধরেন আমি তো আসলে ধরেন ঘাস নাই, এখন দানাদার বা খড়ের উপরে নির্ভর করে যদি আমি খামার পরিচালনা করতে চাই তাহলে সম্ভব না। আচ্ছা, অনেকেই তো আপনার যারা প্রবাসী থাকে, বিশেষ করে মিডল ইস্টে বা অন্যান্য দেশগুলোতে, এবং পাশাপাশি আমাদের দেশের যারা শিক্ষিত একটা বেকার শ্রেণী, তাদের এরকম একটা বিভিন্ন ভিডিও দেখে তাদের এরকম একটা চিন্তা হয় যে, বা সফলতার গল্প শুনে তাদের মনে হয় যে গরুর খামার বা অন্য যে কোনো কৃষিকাজ করে তারা অনেক বড় কিছু করে ফেলবে, বা অনেক বড় একটা কিছু, অনেক বড় স্বপ্ন দেখে, বা সেই স্বপ্নের উপর ভিত্তি করে তারা হয়তো অনেক বড় ঝুঁকি নেয়, হয়তো বড় একটা খামার করে, বা মানে গরু পালন সম্পর্কে না জেনেই এই পেশায় চলে আসে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে এইটা আসলে যদি এইভাবে কেউ আসে, তাহলে এটা আসলে আপনার কাছে কেমন ঝুঁকিপূর্ণ মনে হয়? আসলে একটা জিনিস স্বপ্ন দেখা আর বাস্তবে করা, দুইটার মধ্যে মানে অনেক তফাৎ আছে। কারণ আমার কাছে টাকা আছে, কিন্তু টাকাটা ইনভেস্ট করলাম, ওই ইনভেস্ট করা সহজ, কিন্তু ওইখান থেকে দেখা যায় ওই টাকাটা উঠিয়ে আনা অনেক কঠিন। না, এরকম কিন্তু আপনার, কিন্তু আমি কেন প্রশ্নটা করলাম, যে এইরকম স্বপ্ন কিন্তু আপনারও ছিল, হুম। যে প্রবাস থেকে আসছেন, আসার পরে হচ্ছে গরুর খামার করবেন বা বড় কিছু একটা করবেন, বা এই গরুর দুধ দিয়ে আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট তৈরি করে, যেরকম মানে নর্মালি যেরকম আমাদের চিন্তা হয় আর কি। তো সেই জন্য আপনার অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয় যে যারা নতুন করে করতে চায় তাদের জন্য মানে খুবই বাস্তববাদী হবে, কারণ এটা একদম আপনার জীবন থেকে নেওয়া। তো সেই জন্য এই প্রশ্নটা করার যে আসলে এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ আর কি। এখন এইটা আসলে ঝুঁকিপূর্ণ বলতে, মনে করেন যদি পরিশ্রম করা যায়, স্বপ্নর সাথে সাথে পরিশ্রম করা যায়, যদি এটার সাথে মানে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায় যে আমার এখান থেকে ভালো কিছু করতেই হবে, তাহলে সম্ভব। কারণ আমিও পারবো, কিন্তু আমার কাছে মনে হয় কি যে মানে 2, 4, 5টা গরু দিয়ে শুরু করলে আর নিজে যদি করা যায় তাহলে লাভ বেশি, মানে লোকজনের উপরে নির্ভর না করে। যেমন আমি চিন্তা করতেছি যে আমি যদি 2, 4টা গরু পালতে পারি, আমার এই 20টা গরু চাইতে আমার মনে হয় 2, 4টা গরুতে আমার প্রফিট হবে বেশি। কারণ হচ্ছে কি, আমি 4টা গাভী যদি পালি তাহলে আমার এখানে কর্মচারীর কোনো খরচ নাই, আমার নিজের যে জমি আছে ওই জমিতে গাছ চাষ করা যাবে। আর এইখানে দেখা যায় যে আমি নিজে পরিশ্রম করে আমার যে টাকাটা থাকবো, আমি 2টা কর্মচারী রাখলে, আমি জমি ভাড়া নিয়ে যদি করি, তাহলে আমার খরচটা যে পরিমাণ হয়, তাতে যদি খরচ কমে আনা যায়, এখানে আমার বেশি প্রফিট হবে, এরকম আমার চিন্তা ভাবনা আর কি এখন এরকম। আচ্ছা, আর খামার করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে পরিবারের যে সাপোর্ট, সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? তে তারা প্রথম দিকে আমার উৎসাহ দেখে, আমার দেখে তারা বলছে ঠিক আছে, হ্যাঁ করতে। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে আমার পরিবার থেকেও বলছে যে এত পরিশ্রম দিন রাত্রি এরকম, তাহলে এটা না করে অন্য কিছু তো করা যায়, হয় নাই। পরে আমি পাশাপাশি অন্য একটা ব্যবসা এখন শুরু করছি, এটা আস্তে আস্তে কমে আনতেছি। মানে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে অসুখ বিসুখ একরকম হয় না বললেই চলে। খুব সামান্য ছোটখাটো দেখা যায় যে গরু তো স্বাভাবিকভাবে আমরা এক জায়গায় রাখি, নাড়াচাড়া করা যায় না, ওইখানেই রাখি, তখন মেঝেটা একটু শুষ্ক না থাকলে পায়ে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে খোঁড়ায় সমস্যাগুলো হয়। আর দেখা যায় খাবার দাবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না দেওয়া যায় বা ভালো মানসম্মত খাবার না দেওয়া যায়, তখন পেটের কিছু সমস্যা দেখা দেয়। এখন এই অসুখ বিসুখগুলো আসলে অযত্নের কারণে হয়। যদি কেউ সঠিকভাবে পরিচর্যা করতে পারে তাহলে অসুখ বিসুখ আসলে হয় না বললেই চলে। আচ্ছা, তাইলে এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন মোটামুটি এই খামার আর কন্টিনিউ করবেন না, তাই তো? হ্যাঁ, এরকমই আর কি। আচ্ছা, এই যে আপনার যে একটা স্বপ্ন ছিল যে আপনি গরুর খামার করবেন, এবং সেটা বাস্তবেও আপনি রূপান্তরিত করেছিলেন, তো এটা আপনার মানে খারাপ লাগতেছে না, বা যে কষ্ট লাগতেছে না যে আমার একটা স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে? না, এখানে আসলে আমি স্বপ্ন দেখছিলাম, হয়তো ওইভাবে সম্ভব হয় নাই, কিন্তু আমার 2টা শেড আছে বড় বড়। এখন আমি মানে এখানে আস্তে আস্তে কমাইয়া যদি সম্ভব হয় যে আমি নিজে 2টা গরু পাললাম, ওইখান থেকে আবার যদি আমি মানে আমি নিজে পারি যে 2টা 4টা গরু আবার শুরু করুন, দেখা যায় পারলাম। এখন স্বপ্ন আসলে যেভাবে দেখছিলাম ওইভাবে বাস্তবে সম্ভব হয় নাই। কারণ কি, এখানে তো আসলে নিজে নিজে সবকিছু করা যায় না, এখন লোকজনের সমস্যা আছে,
লোকজনের সমস্যার কারণে বিশেষ করে আরো সবচেয়ে মেনলি যে সমস্যাটা, যে লোক বলের সমস্যা। যেমন ঈদ যায়, ঈদের মধ্যে এরা সবাই চায় যে দেশে যাওয়ার জন্য। এখন গত ঈদেও 2টা লোক আমার ছিল, 2টা লোকই দেশে গেল রোজার আগে। তে যখন দেশে গেল বললো 5 দিন পরে আমরা আইসা পড়ব, আমাদের এই দরকার। ঠিক আছে যাও। তো বাজার থেকে লুকাই না কাজ করাইলাম। তো 5 দিন পরে ফোন দিলাম, ওরা বললো যে আমরা এখন আসতে পারবো না, কারণ ঈদ করে যাবো আমরা এখানে। তখন দেখা যায় যে আমার কি করার, তখন ওরা দেশে। অনেক রিকোয়েস্ট করলাম যে আসো, কারণ আমাদের সমস্যা হইতেছে। তো ওরা আসলো না, ঈদের পরে আসলো। তো ওদেরকে একরকম মানে বিরক্ত হইয়া ওদের বললাম যে তোমাদের আর কাজ করা দরকার নেই। তখন দেখা যায় যে ওরা মানে এমনই যে আমাদের কথা আর চিন্তা করে না, তারা অন্য একটা খামারে চলে গেছে। হ্যাঁ, এই গরুগুলো আমি সবই বিক্রি করে দেবো। আচ্ছা, এখন কেউ যদি চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারে, কারণ এখানে যে গাভীগুলো আছে মোটামুটি মানে ফ্রিজিয়ান ক্রসবিডের গরুগুলো, এগুলো মোটামুটি ভালো মানের। একটা খামার করতে গেলে এই ধরনের গরু দিয়েই মানে করা উচিত। মোটামুটি ধরেন আমার এখানে রেকর্ড আছে, এখানে বকনা আছে, গাভী আছে, এগুলা রেকর্ড মোটামুটি 20-22 প্রায় 30 লিটারের গাভীও এখানে আছে। তো এইগুলো আমি সবই এখন বিক্রি করে দিব। যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবো। আচ্ছা, আর আমাদেরকে একটু আরেকটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে আপনারা সরকারের থেকে কি ধরনের সাহায্য পান বা কি ধরনের সাহায্য আপনারা আশা করেন? আসলে সত্যি বলতে এইখানে সরকার আমাদের কোনো খোঁজখবরই নেয় না। কোনোদিন আসেও নাই। আমরা বরংস গেলে তারা ওরকম আমাদের কোনো করে নাই। তারা খামারি, আমাদের আশা থাকে যে মানে অন্তত আমাদের একটু খোঁজখবর নিব, চিকিৎসা আছে। তারপরে দেখা যায় যে আর্থিকভাবে যদি কারো দুর্বলতা থাকে, কিছু সহায়তা যদি করা যায়। যেমন আমরা ঘাস চাষ করি, ঘাসের কাটিং গুলো, এগুলো যদি আমরা উপজেলায় যা পাই। তারপরে ধরেন আমরা এখানে গাভী পালি, যদি ভালো বীজ উপজেলার থেকে আমরা পাই, আমাদের একটু হেল্প হয়। ভ্যাকসিন আগে কিছু মনে পাওয়া যেত আগে। এগুলাতে এখানে আসলে জানি না যে মানে তাদের কি সমস্যা। এখন আমরা গেলে কিছুটা সাপোর্ট পাই, আর তারা যে আইসে আমাদের খোঁজ খবর নিব ওরকম নেয় না আর কি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এরশাদ ভাইয়ের মুখেই শুনছিলেন তার স্বপ্নভঙ্গের গল্প। আশা করছি তার গল্প থেকে আপনারা অল্প কিছু হলেও শিখতে পেরেছেন। খামার করার পূর্বে তার কথাগুলো মাথায় রাখবেন। আমাদের সাথে কথা বলা শেষেই এরশাদ ভাই খামারের কাজে অংশগ্রহণ করেন। দুধ সংগ্রহ করার পরে শেড পরিষ্কার সব কিছুতেই অংশগ্রহণ করতে হয় তার খামারটি হয়তো আর বেশি দিন থাকবে না, তবু তাকে তার লড়াইয়ে অংশগ্রহণ করতে হচ্ছে। এটাই জীবন। এরশাদ ভাই হয়তো একদিন ঘুরে দাঁড়াবেন, তার স্বপ্ন হয়তোবা সত্যি হবে। এই জন্যই হয়তোবা আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মানুষ হারতে পারে না, কারণ মানুষ হারার জন্যে সৃষ্টি হয় নাই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।